প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 8 নম্বর স্কুলের পেজ নম্বর 283, সেখানে ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো আমরা আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই স্কুলগুলোর প্রশ্নগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো 283 নম্বর পেজের। এই যে প্রশ্নোত্তর আমরা আলোচনা করবো এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো এখানে দেখো আমরা আলোচনা করবো প্রথম যে প্রশ্নটা আছে। দেখো 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেখানে কি বলা হয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে যে গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 8 নম্বর এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে একের দাগে কি বলা হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, একের দাগের প্রশ্নে বলা হচ্ছে 1 মিলিমোল CO2 তে অণুর সংখ্যা কত। তাহলে 1 মিলিমোল সমান সমান কত হয়? 1 মিলিমোল সমান সমান 10⁻³ মোল। তাহলে আমরা কত জানি, এই সংখ্যার কত হবে 6.022 ইন্টু 10⁻23। এর সঙ্গে আমাদের 10⁻³ গুণ হবে। তাহলে কত হবে 6.022 ইন্টু 10⁻20। এটা আছে অপশানে, অপশান ডি, এটা হবে সঠিক উত্তর। এরপরে দুইয়ের দাগে আছে পদার্থ কোনটিতে মোল সংখ্যা সর্বাধিক। তাহলে পদার্থ কোনটিতে মোল সংখ্যা সর্বাধিক, তাহলে সেটা এখানে তোমাদের কত হবে 8 গ্রাম হাইড্রোজেন এখানে মোল সংখ্যা সর্বাধিক। এখান থেকে বলা হয়েছে যদি 1 নিউটন পার মিটার সমান সমান এক্স ডাইন পার সেন্টিমিটার হয় তবে এক্স ইকুয়ালস টু কত। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু আমাদের হবে কত 1000, অপশন ডি। এরপরে যেটা বলা হয়েছে দেখো, 4 দাগের প্রশ্নে কি বলা দেখো, বল স্থির রেখে ক্ষেত্রফল 10% কমালে চাপ কত শতাংশ বাড়বে। সে এখানে অপশন বি হবে সঠিক উত্তর, 11.11%। এরপরে পদার্থ কোনটির দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কমে, সেটা হবে CaOH, অপশন বি। পদার্থ কোনটি ক্ষারক নয়, সেটা হবে এখানে C2H5OH, অপশন ডি। এরপরে আছে জলীয় দ্রবণে H+ আয়ন থাকে, এরা হবে তোমাদের H3O+ আয়ন রূপে। এরপরে 60 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 2 মিটারে 10 মিটার 2 মিনিটে 10 মিটার উপরে উঠল। ওই ব্যক্তির ক্ষমতা কত। ওই ব্যক্তির ক্ষমতা কত হবে সেটা তোমাদের বার করতে হবে। দেখো এখানে কার্য বা কাজ সমান সমান আমরা কি লিখতে পারবো, এখানে আছে 60 কেজি প্লাস 10 কেজি, সেটা এটার সাথে কত আমাদের গুণ হবে 9.8 ইন্টু এখানে কত বলা হয়েছে 10 মিটার উপরে উঠবে। তাহলে আমাদের কত হবে এত জুল, এরকম একটা গুণ করলে আসবে। তাহলে সময় আমাদের কত বলা হয়েছে, টাইম, সেটা আমাদের বলা হয়েছে 2 মিনিট। তাহলে 120 সেকেন্ড। তাহলে অত ক্ষমতা কত হবে, ক্ষমতা সমান সমান কত হবে, ক্ষমতা হচ্ছে এত বাই টাইম। সেটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে 57.171। তাহলে এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কি গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে, দেখো সেখানে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, কোনো যৌগের ভর ও গ্রাম আণবিক ভর যথাক্রমে mg এবং এটা mg, ক্যাপিটাল mg হলে যৌগটিতে মোল সংখ্যা কত হবে। তাহলে এখানে মোল সংখ্যা কত হবে, এখানে তোমাদের করে দিই, মোল সংখ্যা সমান সমান হবে কি ভর বাই গ্রাম আণবিক ভর, ভর বাই গ্রাম আণবিক ভর। তাহলে ভর কত বলা আছে আমাদের এখানে, সেটা হচ্ছে স্মল এম জি, আর গ্রাম আণবিক ভর ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে আমাদের উত্তর কত হবে, এটা হবে। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত, তাহলে এখানে তোমাদের লিখে দিই এই অংশের উত্তর, এটা হবে পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কি হবে, অসীম।
অসহনীয় প্রশ্ন, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক? বিকৃতি। এর পরের প্রশ্ন যেটা বলা হয়েছে যে প্রান্তীয় বেগ লাভ করার পর সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল বস্তুর ত্বরণ কত হবে? সেটা হবে 0। এরপরে ভাসমান বস্তুর আপাত ওজন কত? ভাসমান বস্তুর আপাত ওজন কত হবে? সেটা হবে 0। এরপরে প্রশ্ন, তরল দ্রাবকে কোনো কঠিন দ্রাবের দ্রাব্যতার উপর চাপের প্রভাব কি? লিখবে কঠিন দ্রাবের দ্রাব্যতার উপর চাপের বিশেষ প্রভাব পড়ে না। পরে প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? সেটা লিখবে কি? ঘন সালফিউরিক অ্যাসিড। ঘন সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল। সম্পাদিত কার্য বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে কি? সম্পাদিত কার্য বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে কি? লিখবে না। এরপরে কোনো কোন শর্তে কার্যের পুনরুদ্ধার সম্ভব সেটা তোমরা লিখবে। পরে গ্রুপ সিতে যে প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন 3 দাগের 1, সেখানে বলা হচ্ছে এক অণু NH3 এর প্রকৃত ভর নির্ণয় করো, সেটা এখানে করে নেবে। এরপরের প্রশ্ন, যে বিন্দুতে বেগ শীর্ষ 0.4 মিটার সেই বিন্দুতে তরল প্রবাহের বেগ নির্ণয় করো, সেটা করবে। এবার পরের প্রশ্ন, একটি বস্তু তার আয়তনের 4/5 অংশ জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে, বস্তুটির উপাদানের ঘনত্ব কত? তাহলে ভাসমান বস্তুর ঘনত্ব রো এবং জলের ঘনত্ব ρ2, ρ1, ρ2। তাহলে এটা হচ্ছে আমাদের তো, তাহলে ρ1 সমান কি লিখতে? এটা লিখতে পারি আমরা ρ1 সমান, এটা লিখতে পারি ρ1 সমান 4 ইন্টু P2/5 লিখতে পারি, বা এটা লিখতে পারি। যেহেতু জলের ঘনত্ব আমরা এত জানি, সেখানে বসালে কি হবে? ρ2 এর মান আমরা এই ρ1 এর মান কত পাবো? তা ρ1টা কি ধরেছিলাম আমরা? বস্তুর ঘনত্ব, সেটা বেরিয়ে যাবে। এরপরে দেওয়া আছে কি, গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখো, অঙ্কন করো ও ব্যাখ্যা করো। গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখো, আঁকতে হবে, ব্যাখ্যা করতে পারবে। তাহলে এটা তোমরা আঁকবে। এই যে চিত্র 4 এখানে দেওয়া আছে, চিত্র 4 এখানে এখানে দেখো, চিত্র 4 পদার্থ লেখচিত্র অনুসারে সোডিয়াম সোডিয়াম সালফেট বা গ্লোবাল লবণের দ্রাব্যতা, এটা হবে উষ্ণতা। স্পেলিং ঠিক করবে। উষ্ণতা বৃদ্ধিতে এত পর্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়, কিন্তু এত ডিগ্রি এর পর আর বাড়ালে উষ্ণতা বাড়ালে গ্লোবাল লবণের দ্রাব্যতা ক্রমশ কমতে থাকে। তাই এত উষ্ণতায় গ্লোবাল লবণের দ্রাব্যতা সর্বাধিক, এবং এত উষ্ণতার উপরে সোডিয়াম সালফেট অনার্স সোডিয়াম সালফেট এ পরিণত হয়, অর্থাৎ এর অণু থেকে 10 অণু গ্লাস জল বেরিয়ে যায়। তাই এত ডিগ্রি সেন্টিগ্রেডের পরে দ্রাব্যতা লেখটি অনার্স সোডিয়াম সালফেট এর দ্রাব্যতা লেখো। তাহলে এইটা তোমরা আঁকবে এটা। এরপরে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। লিখবে ক্ষারক জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, তবে সব ক্ষারক জলে দ্রাব্য নাও হতে পারে, কিন্তু ক্ষার মাত্রই জলে দ্রাব্য হয়। তাই সমস্ত ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সমস্ত ক্ষারই ক্ষারক। উদাহরণ দেবে, দিয়ে বোঝাবে। এরপরে প্রশ্ন 5 দাগে, অসমভর দুটি বস্তু একই বেগে চলমান, কোনটির বেশি কার্য করতে পারে, সেটা তোমরা এখানে লিখবে। এরপরে প্রশ্ন গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগের A1, গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা লিখবে। এরপরে 36 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, সেটা এখানে করে দেওয়া হয়েছে, সেটা করবে। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, যে আচ্ছা এইটা বাদ দিয়ে, এটা পরের পেজ, মানে আগের পেজের কোনো প্রশ্ন ছিল। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নগুলো ছিল 2 দাগের, এই প্রশ্নটা আছে, সেটা কি বলা আছে? স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা কি তোমরা লিখবে। প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত বল অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপক সীমা বলে। এখানে এই প্রশ্নের অঙ্কটা করে দেওয়া আছে দেখো, একটি ইস্পাতের তারের প্রস্তুতের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার, এর দৈর্ঘ্য বৃদ্ধি করে প্রাথমিক দৈর্ঘ্যে দ্বিগুণ করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, সেটা এখানে করে দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন, বার্নৌলির উপপাদ্যটি লেখো। আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তন প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। দ্বিতীয় প্রশ্ন, একটি বস্তুর প্রকৃত ওজন 40 নিউটন, বস্তুটিকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করতে
যে বস্তুটিকে সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে ওজন হয় 25 নিউটন, তবে বস্তুটির আয়তন ও ঘনত্ব নির্ণয় করো। তাহলে আয়তন তোমরা নির্ণয় করবে এবং ঘনত্ব এখানে করে দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন 3-এর দাগের বলা হয়েছে কি, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে দ্রাব্যের প্রকৃতি, এটা উষ্ণতা, দ্রাব্যের প্রকৃতি, উষ্ণতা আর বায়ুমণ্ডলীয় চাপ। সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণের মধ্যে পার্থক্য তোমরা দুটো লিখবে। অ্যাসিড ও লবণের সংজ্ঞা দাও, তাহলে অ্যাসিড কাকে বলে, লবণ কাকে বলে সেটা লিখবে। যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসেবে কেবলমাত্র H+ আয়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে, এবং অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে। এটা একটি কি প্রকৃতি? এটা ক্ষারক বা ক্ষারকীয় প্রকৃতি লিখবে। পিএইচ এর সংজ্ঞা লিখবে কি, কোনো দ্রবণে H+ আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে দ্রবণটির পিএইচ বলে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল সমীকরণ সহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াগুলি লেখো। তাহলে এই শনাক্তকরণ বিক্রিয়া তোমরা বই থেকে পেয়ে যাবে, সেটা তোমরা করে নিও। এরপরে চিনিতে ঘন H2SO4 যোগ করলে কি ঘটে সেটা লিখবে। এরপরে ওলিয়াম কি, 98% গাঢ় H2SO4 এ অতিরিক্ত পরিমাণ SO3 গ্যাস চালনা করলে গ্যাসটি অ্যাসিডে শোষিত হয়ে H2S2O7 সংকেত বিশিষ্ট যে তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন হয় তাকে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। এরপরে যে প্রশ্ন এখানে দেখো, এটা এফডি হয়ে যাবে। এই ওলিয়াম কাকে বলে এফডি লিখলে তোমাদের এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে, ওলিয়াম কাকে বলে। পরে আছে 5 দাগের প্রশ্ন, কার্যের সংজ্ঞা লেখো। তাহলে কার্যের সংজ্ঞা তোমরা লিখবে এখানে কি, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করছে বলা হয়। এরপরে প্রশ্ন বিয়ের দাগে যেটা ছিল সেটা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুকে ভবিষ্যৎ থেকে 10 মিটার গভীরে নিয়ে গেলে বস্তুটিতে সঞ্চিত স্থির শক্তি নির্ণয় করো। তো সেখানে তোমাদের অঙ্ক করে দেওয়া হয়েছে, দেখো স্থির শক্তিটা বার করবে। এরপরে সি এর দাগে কি বলা হয়েছে, যে কখন কোনো বস্তুর গতিশক্তি, কখন কোনো বস্তুর গতিশক্তি ও স্থির শক্তির সমষ্টি দুর্বল থাকে। যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল কাজ না করে এবং ঘর্ষণ না থাকে তখন সেই বস্তুর গতিশক্তি ও স্থির শক্তির সমষ্টি দুর্বল থাকে। অর্থাৎ কি হয়, মেকানিক্যাল এনার্জি যেটা থাকে সেটা এই শক্তি সংরক্ষণ নীতি নামে পরিচিত। এটা মেকানিক্যাল এনার্জি, ম্যানেজিং এনার্জি প্লাস এখানে যে স্থির গতিশক্তি এবং স্থির শক্তি সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, এটা অথবা দিয়ে প্রশ্ন ছিল, প্রমাণ করো গতিশক্তি সমান E=12 mv², যেখানে এম এবং ভি এর মান বলা আছে। দেখি, হ্যাঁ, প্রমাণ করো গতিশক্তি 12 mv², অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে উচ্চতার সঙ্গে বস্তুটির গতিশক্তি, স্থির শক্তি ও যান্ত্রিক শক্তি পরিবর্তন লেখচিত্র অঙ্কন করো। এগুলো তোমরা করে নিও। এটা প্রমাণ করো গতিশক্তি E=12 mv², এটা বইতে আছে, এগুলো তোমরা করে নিও। তাহলে এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল আমরা আলোচনা করে দিলাম। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 8 নম্বর স্কুলের, তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে, এই সেকেন্ড সেমিস্টারের জন্য এই প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমাদের যদি এই ভিডিওটা সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।